দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ, একটা দণ্ড চুম্বক, এন মেরু, এস মেরু, এখানে একটা বৃত্তাকার কুণ্ডলী আছে। এই দণ্ড চুম্বক এবং বৃত্তাকার কুণ্ডলী এদের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, আপেক্ষিক গতি কথার অর্থ এই দুটোর মধ্যে একটা স্থির হবে, একটা গতিশীল হবে, একটা স্থির থাকবে, একটা গতিশীল। দুটো গতিশীল হতে পারে, কিন্তু দুটো গতিশীল হলে একই দিকে আর একই বেগে যেন না হয়, একই দিকে আর একই বেগে যেন না হয়। এরকম একটা দণ্ডচুম্বক এবং সলিনয়েড একটা বৃত্তাকার কুণ্ডলী, এদের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তখন এই যে কুণ্ডলী আছে, এই কুণ্ডলীতে একটা তড়িৎ চালক বল সৃষ্টি হয়, এই কুণ্ডলীতে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এখানে যে পরিমাণে তড়িৎ চালক বল সৃষ্টি হয় তাকে বলা হয় আবিষ্ট তড়িৎ চালক বল। এখানে যে পরিমাণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ। যে পরিমাণে তড়িৎ চালক বল সৃষ্টি হয় তাকে বলা হয় আবিষ্ট তড়িৎ চালক বল। যে পরিমাণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ। আর এই তড়িৎ চালক বল আবিষ্ট হয় এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় বা আবিষ্ট হয়, এটা যে কারণে সৃষ্টি হয় সেই কারণটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। যে কারণে তড়িৎ চালক বল সৃষ্টি হয়, যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, সেই কারণটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে এখানে এটা তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা, কিন্তু এখানে এই তড়িৎ চুম্বকীয় আবেশ কেন হয় না, এখানে যে দণ্ড চুম্বক আছে, একটা চুম্বক আছে, চুম্বক মানে তার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র আছে, মানে এই দণ্ড চুম্বকের চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র আছে। এই দণ্ড চুম্বক কুণ্ডলীর দিকে গতিশীল বা কুণ্ডলী থেকে দূরের দিকে গতিশীল, যাই হোক না কেন, তাহলে দণ্ড চুম্বক গতিশীল মানে এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র গতিশীল। এখানে দণ্ড চুম্বক গতিশীল হওয়ার অর্থ এখানে চৌম্বক ক্ষেত্র গতিশীল। তাহলে চৌম্বক ক্ষেত্র আছে মানে এখানে চৌম্বক বলরেখা আছে, তাহলে চৌম্বক বলরেখাও গতিশীল। সাপোজ এখানে বৃত্তাকার রিং আমি আরেকটা আনছি, মানে এই যে বৃত্তাকার কুণ্ডলটা আছে, এই বৃত্তাকার কুণ্ডলটা আছে, এই বৃত্তাকার কুণ্ডলীটাকে এ থেকে বি তে নিয়ে আসছে, মানে এখানে দণ্ড চুম্বকটাকে গতিশীল না করে দণ্ড চুম্বকটাকে স্থির রেখে এই দুটো বৃত্তাকার কুণ্ডলীকে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গতিশীল করছি, এ থেকে বি তে গতিশীল করছি। এবার এখানে চৌম্বক ক্ষেত্র বলছি, দণ্ড চুম্বক আছে মানে চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে এই চৌম্বক ক্ষেত্র কিভাবে বিস্তার লাভ করছে, এন থেকে এস এর দিকে আমি এভাবে চৌম্বক ক্ষেত্রগুলো দেখাচ্ছি। এখানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে এইভাবে বিস্তার লাভ করছে, চৌম্বক বলরেখাগুলো এইভাবে বিস্তার লাভ করছে। তাহলে এখানে যে চৌম্বক বলরেখাগুলো এখানে বিস্তার লাভ করছে সেগুলোর মধ্যে যেগুলো এ থেকে বি তে, বি থেকে এ তে যখন কুণ্ডলী যখন গতিশীল হচ্ছে, সেক্ষেত্রে দেখো এ তে যত সংখ্যক বলরেখা এর মধ্য দিয়ে নির্গত হবে, বি এর মধ্য দিয়ে কি একই সংখ্যক বলরেখা নির্গত হবে? তাহলে এর মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা বেশি হবে, আর বি এর মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা কম হবে। এর মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা বেশি হবে আর বি এর মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা কম হবে। তাহলে এখানে বলরেখার সংখ্যা কিছু পরিবর্তন হচ্ছে, বলরেখার সংখ্যা পরিবর্তন হওয়ার অর্থ চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হওয়া। বলরেখার সংখ্যা পরিবর্তন হওয়ার অর্থ চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হওয়া। তাহলে দেখো এখান থেকে কি বোঝাচ্ছে যে যখন কুণ্ডলীটা এ বা বিতে, এ থেকে বিতে বা বি থেকে এ তে গতিশীল হচ্ছে, তখন এই দণ্ড চুম্বকের সাপেক্ষে যে বলরেখাগুলো নির্গত হচ্ছে সেই বলরেখার সংখ্যা পরিবর্তন হচ্ছে। এতে যা সংখ্যক বলরেখা আছে নির্গত হচ্ছে এর মধ্য দিয়ে, বি এর মধ্য দিয়ে একই সংখ্যক বলরেখা কিন্তু নির্গত হচ্ছে না। তাহলে এখানে বলরেখার সংখ্যা পরিবর্তন হচ্ছে, বলরেখার সংখ্যা পরিবর্তন হচ্ছে মানে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে। এখানে এই যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে, বলরেখার সংখ্যা পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের কারণেই কিন্তু এখানে তড়িৎ চুম্বকীয় আবেশ হয়। আমি কি বলেছিলাম যে একটা দণ্ড চুম্বক, যখন একটা দণ্ড চুম্বক আছে আর তার কাছে একটা বৃত্তাকার কুণ্ডলী আছে, যখন দণ্ড চুম্বক আর বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকে তখন কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এটা যে কারণে সৃষ্টি হয় সেই কারণটা তড়িৎ চুম্বকীয় আবেশ। কিন্তু তড়িৎ চুম্বকীয় আবেশ কেন ঘটছে না, তড়িৎ চুম্বকীয় আবেশের কারণ হচ্ছে এই দণ্ড চুম্বক আর কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি।
আপেক্ষিক গতি। এই আপেক্ষিক গতি যদি না থাকতো তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হতো না, এখানে চৌম্বক প্রবাহের চৌম্বক বলরেখার সংখ্যা পরিবর্তন হতো না। আর চৌম্বক বলরেখা বা চৌম্বক ক্ষেত্র পরিবর্তন না হলে এখানে এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হতো না, তড়িৎ চালক বল আবিষ্ট হতো না, বা তড়িৎ চুম্বকীয় আবেশও ঘটতো না। এটাকে আবার আমি ঘুরে একটু পরে বলবো, কিন্তু তার সঙ্গে আমি অন্য কিছু পড়াচ্ছি আগে। দেখো, ধরো এখানে একটা দণ্ড চুম্বক আছে, এ ধরো এন মেরু এস মেরু, তাহলে এর অভ্যন্তরে কিছু চুম্বক বলরেখা থাকবে, এর বাইরে কিছু বলরেখা থাকবে, যাদেরকে আমরা কি বলেছি, আবেশ রেখা। ধরো এর অভ্যন্তরে আবেশ রেখা, এগুলো অভ্যন্তরে আবেশ রেখা, এর বাইরে কিছু আবেশ রেখা থাকবে, এর বাইরে কিছু আবেশ রেখা। এদের অভ্যন্তরে যদি কোনো একটা বিন্দু নিই, এই বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা কোনো ক্ষেত্রফল কল্পনা করি, এই চৌম্বক ক্ষেত্রে চৌম্বক পদার্থের অভ্যন্তরে কোনো বিন্দু, এই বিন্দুর চারিদিকে আমরা একটা ক্ষেত্রফল কল্পনা করলাম, এই বিন্দুর চারিদিকে আমরা একটা ক্ষেত্রফল কল্পনা করলাম। যদি ক্ষেত্রফল কল্পনা করি, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে সংখ্যক বলরেখা নির্গত হবে, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে সংখ্যক বলরেখা নির্গত হবে তাকে বলা হবে তার চৌম্বক আবেশ, তাকে বলবো তার চৌম্বক আবেশ। এই চৌম্বক আবেশকে আমরা বি দিয়ে প্রকাশ করছি। কোন একটা চৌম্বক ক্ষেত্র চৌম্বক পদার্থ তার অভ্যন্তরে কোন একটা বিন্দুতে যদি আমরা একটা ক্ষেত্রফল কল্পনা করি, ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি বলরেখা নির্গত হবে তার সংখ্যাকে বলা হচ্ছে চৌম্বক আবেশ। এটা তাহলে কি একটা একক ক্ষেত্রফল। কিন্তু এখানে যদি আমরা কোনো তল কল্পনা করতাম, এই তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি বলরেখা নির্গত হবে সেই সংখ্যাটাকে বলা হয় তার চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স, তাকে বলা হয় চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স। যেমন আমরা তড়িতে তড়িৎ ফ্লাক্স পড়েছিলাম, ঠিক এখানেও চৌম্বক প্রবাহ চৌম্বক ফ্লাক্স, চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স। বুঝা গেছে? তাহলে কোনো একটা চৌম্বক পদার্থ বা চৌম্বক দণ্ডের বা দণ্ড চুম্বকের অভ্যন্তরে কোনো বিন্দুতে যদি আমরা একটা তল কল্পনা করি, ওই তলের মধ্য দিয়ে যতগুলি বলরেখা নির্গত হবে তার সংখ্যাকে বলা হচ্ছে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স। তাহলে এখানে দণ্ড চুম্বকটা গতিশীল আর এখানে বৃত্তাকার কুণ্ডলী আছে, মানে এখানে এটাকে যদি আমি দণ্ড চুম্বক বলি, এই দণ্ড চুম্বকটা এদিকে গতিশীল আর বৃত্তাকার কুণ্ডলীটা হচ্ছে আমার হাত, মানে বৃত্তাকার কুণ্ডলীটা এরকম নেই কিন্তু এরকম আছে। তাহলে এরকম আছে মানে এই অংশটা এটা একটা তল। তাহলে এখানে এই দণ্ড চুম্বকের এই প্রান্ত যদি এন মেরু হয়, এখান থেকে যে বলরেখা নির্গত হবে সেটা যখন এর মধ্য দিয়ে অতিক্রম করবে, মানে একটা তলের মধ্য দিয়ে অতিক্রম করছে, তাহলে এই তলের মধ্যে যে বলরেখাগুলো অতিক্রম করবে সেই বলরেখাগুলোকে কি বলবো আমরা, যে আবেশ রেখাগুলো অতিক্রম করবে সেই আবেশ রেখাগুলোকে কি বলবো, চৌম্বক প্রবাহ বলবো, চৌম্বক প্রবাহ ফাই বলবো। তাহলে এখান থেকে দেখো, এখানে চৌম্বক প্রবাহ যদি ফাই 1 হয়, এখানে চৌম্বক প্রবাহ যদি ফাই 2 হয়, তাহলে এখানে নিশ্চয়ই ফাই 1টা গ্রেটার দেন ফাই 2 হবে, কারণ এর মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা বেশি, এর মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কম। তাহলে এই দুটোর মধ্যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, মানে আমরা যেটা আগে বলেছিলাম চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন, আমরা আগে বলেছিলাম চৌম্বক বলরেখার পরিবর্তন। তাহলে এই চৌম্বক বলরেখার পরিবর্তন, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন বলেছিলাম, তাহলে এখন সেটাকে আমরা কি বলবো, চৌম্বক প্রবাহের পরিবর্তন, ফাই এর পরিবর্তন। এই চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে বলে, এই চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে বলে এখানে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটছে। চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে বলে এখানে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটছে, তড়িৎ চালক বল সৃষ্টি হচ্ছে, এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। চলো বোঝা গেল? তাহলে মূল কারণ হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তন। আর এই চৌম্বক প্রবাহের পরিবর্তন কেন হচ্ছে না, চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে কেন না, কারণ হচ্ছে এখানে দণ্ড চুম্বক আর এখানে কুণ্ডলী, এই দুটোর মধ্যে আপেক্ষিক গতির কারণে। এই দণ্ড চুম্বক এবং কুণ্ডলী এদের মধ্যে আপেক্ষিক গতি আছে বলে কুণ্ডলীতে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটে। এই দণ্ড চুম্বক আর কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি আছে বলে এখানে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে, আর চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে বলেই কুণ্ডলীতে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটে, আর তার ফলেই তড়িৎ চালক বল আবিষ্ট হয়, আর তার ফলেই তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। কেমন বোঝা গেছে? এটা বিজ্ঞানী ফ্যারাডে বলেছেন, তার নাম অনুযায়ী এটাকে বলা হয় ফ্যারাডের সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র বা তড়িৎ চুম্বকীয় আবেশের প্রথম সূত্র। তড়িৎ চুম্বকীয় আবেশের প্রথম সূত্র বা ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে, বলছে যতক্ষণ পর্যন্ত এই দণ্ড চুম্বক কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকবে ততক্ষণ পর্যন্ত তড়িৎ চালক বল আবিষ্ট হবে।
যতক্ষণ পর্যন্ত দণ্ডচুম্বক আর কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকবে ততক্ষণ পর্যন্ত এই তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, তড়িৎ চালক বল আবিষ্ট হবে বা তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটবে। এদের মধ্যে আপেক্ষিক গতি বন্ধ হয়ে গেলে আর কোনরূপ তড়িৎ চালক বল আবিষ্ট হবে না। তড়িৎ চালক বল ততক্ষণই সৃষ্টি হবে বা আবিষ্ট হবে বা স্থায়ী হবে যতক্ষণ দণ্ডচুম্বক আর কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকবে। আপেক্ষিক গতি বন্ধ হয়ে গেলে কখনোই এদের মধ্যে তড়িৎ চুম্বকীয় আবেশও ঘটবে না আর তড়িৎ চালক বলও আবিষ্ট হবে না। এটা ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশের কারণ জানতে পারি। তড়িৎ চুম্বকীয় আবেশের কারণ কি কারণে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটছে তার কারণ আমরা জানতে পারি। তড়িৎ চুম্বকীয় আবেশের কারণ জানতে পারি। কি কারণে তড়িৎ চুম্বকীয় আবেশ হয় বলেছি? মূল কারণ হচ্ছে দণ্ডচুম্বক আর কুণ্ডলীর আপেক্ষিক গতি, আর তার ফলে চুম্বক প্রবাহ পরিবর্তন হচ্ছে আর চুম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে বলে এই ঘটনা ঘটে। কিন্তু আমরা যদি তোমাদের জিজ্ঞাসা করি প্রথম যে কি কারণে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটে, তাহলে প্রথমে আমাদের অ্যান্সারটা এটাই হবে, দণ্ডচুম্বক আর কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির কারণে। ঠিক আছে, এখানে আমি একটু আগে বলেছিলাম যে চুম্বক প্রবাহ বলেছিলাম, চুম্বক আবেশ বলেছিলাম। চুম্বক আবেশকে বি দিয়ে প্রকাশ করছি, চুম্বক প্রবাহকে ফ্লাক্স ফাই দিয়ে প্রকাশ করছি। এটা একটা রাশিমালা প্রতিষ্ঠা করছি। ধরো এখানে একটা তল আছে, এটা আমি তল ধরলাম। এই তলে চুম্বক ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করছে? চুম্বক ক্ষেত্র বি এই দিকে ক্রিয়া করছে। আমরা জানি যে কোনো তলের ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর, যে কোনো তলের ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর, আর এখানে যে এই তলটা আছে এই তলের ক্ষেত্রফল এ হলো একটা ভেক্টর। তাহলে এক্ষেত্রে এর ক্ষেত্রফল যদি এ হয় তাহলে একে আমরা কি করছি, একে আমরা এই ভেক্টরটা দেখাচ্ছি এ এই দিকে, কিন্তু লম্বভাবে হয়, কিন্তু আমি লম্বভাবে দেখাইনি। আমি দেখাচ্ছি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কত কোণে আছে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আছে। তাহলে এই দিকের উপাংশটা হচ্ছে a cos থিটা, এর এই দিকের উপাংশ হচ্ছে a cos থিটা। চৌম্বক ক্ষেত্র b এর অভিমুখে উপাংশ হচ্ছে a cos থিটা। তাহলে ক্ষেত্রে চৌম্বক প্রবাহ বা ফ্লাক্স ফাই সমান কি না, ফাই সমান b ইনটু a cos থিটা, মানে হচ্ছে ভেক্টর অনুযায়ী b ভেক্টর ডট a ভেক্টর, ভেক্টর অনুযায়ী b ভেক্টর ডট a ভেক্টর। এবার এটা তো থাকলো, এখান থেকে যদি থিটা 0 হয় তাহলে ফাই ইকুয়ালস টু বি এ cos 0, cos 0 কত 1 মানে b ইনটু a। যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে ফাই ইকুয়ালস টু বি এ cos 90, তখন এর কোনো মান পাবো না, cos 90 0 0 হয়ে যাবে। ফাই সমান বি এ, ফাই সমান বি এ থেকে ফাই ইকুয়ালস টু বি এ, এটা একটা সমীকরণ, মূল সমীকরণ। যেমন আমরা তড়িতে বলেছিলাম ফাই ইকুয়ালস টু ই ইনটু ডিএস। তড়িতে ই ছিল, চুম্বকে বি হয়েছে। চুম্বকে এখানে ক্ষেত্রফল এ ধরেছি, চুম্বকের ক্ষেত্রফল ছিল ডিএস, তড়িতে ক্ষেত্রফল ছিল ডিএস, তড়িতের ক্ষেত্রে ক্ষেত্রফল এখানে এ ধরেছি, একই জিনিস। সেখানে ফাই সমান ইডিএস ছিল, যা ফাই সমান ইডিএস ছিল সেখানে এখানে ফাই সমান বি ইনটু এ। বুঝে কি বললাম? এক্ষেত্রে এই যে ফাই সমান বি এ, এখান থেকে আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু ফাই এ, বি ইকুয়ালস টু ফাই বাই এ, বি ইকুয়ালস টু ফাই বাই এ। তাহলে এক্ষেত্রে এ যদি 1 হয়, ই যদি 1 হয়, তাহলে এখানে বি ইকুয়ালস টু ফাই, এ ইকুয়ালস টু 1 হলে বি ইকুয়ালস টু ফাই, এ ইকুয়ালস টু 1 হলে বি ইকুয়ালস টু ফাই। তাহলে এখানে এটা হচ্ছে ক্ষেত্রফল, এখানে এটা হচ্ছে ক্ষেত্রফল, বি হচ্ছে চৌম্বক আবেশ ছিল, চৌম্বক ক্ষেত্র ভেক্টর ছিল, এখন এটা অনানামকরণ করব, আর এখানে ফাই হচ্ছে চৌম্বক প্রবাহ। এখন যে এই যে বি, এই বিটাকে বলবো ফ্লাক্স ডেনসিটি, FLQX ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, চৌম্বক প্রবাহ ঘনত্ব, এর নাম হচ্ছে এখন চৌম্বক প্রবাহ ঘনত্ব। তাহলে চৌম্বক প্রবাহ ঘনত্ব ফ্লাক্স ডেনসিটি কাকে বলে না, চৌম্বক প্রবাহ ঘনত্ব ফ্লাক্স ডেনসিটি হচ্ছে একক ক্ষেত্রফলের চৌম্বক প্রবাহ। একক ক্ষেত্রফলের চৌম্বক প্রবাহকে বলছি আমরা চৌম্বক প্রবাহ ঘনত্ব ফ্লাক্স ডেনসিটি, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, যাকে আমরা বি দিয়ে প্রকাশ করছি। তাহলে চৌম্বক প্রবাহ ঘনত্ব ফ্লাক্স ডেনসিটি কাকে বলে না, চৌম্বক প্রবাহ ঘনত্ব ফ্লাক্স ডেনসিটি হচ্ছে একক ক্ষেত্রফলের চৌম্বক প্রবাহ। একক ক্ষেত্রফলের চৌম্বক প্রবাহকে বলছি চৌম্বক প্রবাহ ঘনত্ব বা ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, তড়িতের ক্ষেত্রে এটা বাকি ছিল, তড়িতের ক্ষেত্রে আমরা বলতে পারি এই ক্ষেত্রে E ইকুয়ালস টু ফাই বাই ডিএস, E ইকুয়ালস টু ফাই বাই ডিএস। যদি এক্ষেত্রে ডিএস ইকুয়ালস টু 1 হয়
তাহলে E ইকুয়ালস টু 5। তাহলে এক্ষেত্রে একক ক্ষেত্রফলের যে তড়িৎ প্রবাহ, তড়িৎ ফ্লাক্স, একক ক্ষেত্রফলের তড়িৎ ফ্লাক্স তাকে বলা হয় ক্যাপিটাল ই। এই ক্যাপিটাল ই কে বলা হয় তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। তড়িৎ ফ্লাক্স ঘনত্ব যাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, ই দিয়ে। তাই তড়িৎ ফ্লাক্স ঘনত্ব হচ্ছে কি না, একক ক্ষেত্রফলের চৌম্বক প্রবাহকে বলা হচ্ছে, একক ক্ষেত্রফলের চৌম্বক প্রবাহকে বলা হচ্ছে, একক ক্ষেত্রফলের চৌম্বক প্রবাহকে বলছি এখানে চৌম্বক প্রবাহ ঘনত্ব বা তড়িৎ প্রবাহ ঘনত্ব বা তড়িৎ ফ্লাক্স ডেনসিটি। আর চুম্বকের ক্ষেত্রে কি ছিল না, একক ক্ষেত্রফলের চৌম্বক প্রবাহকে বলছিলাম চৌম্বক প্রবাহ ঘনত্ব বা ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে জিনিসগুলো পড়লাম, চৌম্বক প্রবাহ, চৌম্বক আবেশ, সাধারণ জিনিসগুলো বলেছি, সঙ্গে সঙ্গে তড়িৎ চুম্বকীয় আবেশের কারণ বলেছি, তড়িৎ চুম্বকীয় আবেশের কারণ সংক্রান্ত সঙ্গে সঙ্গে তড়িৎ চুম্বকীয় আবেশের প্রথম সূত্র বলেছি, তাই না? তড়িৎ চুম্বকীয় আবেশের প্রথম সূত্র। এখান থেকে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশের দ্বিতীয় সূত্র পড়ব। এখান থেকে আমরা এখন তড়িৎ চুম্বকীয় আবেশের দ্বিতীয় সূত্র পড়ব। এবার দেখো ফ্যারাডের দ্বিতীয় সূত্র বা তড়িৎ চুম্বকীয় আবেশের দ্বিতীয় সূত্র। যে ছবিটা আমাদের আঁকা ছিল, ধরো একটা দণ্ডচুম্বক, এন মেরু, এস মেরু। তাহলে এখানে একটা বৃত্তাকার কুণ্ডলী ছিল, এখানে একটা বৃত্তাকার কুণ্ডলী ছিল। এখানে এই যে বলরেখাগুলো এইভাবে এর মধ্যে দিয়ে নির্গত হয়েছিল, তার ক্ষেত্রে এটা এ অবস্থান, বি অবস্থান, এর মধ্যে চৌম্বক প্রবাহ ধরো φ1 আর এর মধ্যে চৌম্বক প্রবাহ ধরো φ2। তাহলে এখানে চৌম্বক প্রবাহের পরিবর্তনটা কত, φ1 ডিফারেন্স φ2, φ1 ডিফারেন্স φ2, এটা যে চৌম্বক প্রবাহের পরিবর্তন। এই যে চৌম্বক প্রবাহের পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটাকে আমরা ধরছি d∅। এই চৌম্বক প্রবাহের যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটাকে বলছি d∅। এই চৌম্বক প্রবাহের পরিবর্তন এখানে যে সময় লাগছে, সময়টা হচ্ছে dt, তার সঙ্গে মানে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার আবিষ্ট তড়িৎচালক বলের সঙ্গে সমানুপাতিক হয়। চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার কত না, d∅/dt। চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার বা আমরা বলবো আবিষ্ট তড়িৎচালক বল, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার বা আমরা বলবো সময় সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তন। এই সময় সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে ই, মানে পরিবর্তনটাকে আমরা তড়িৎচালক বলের সঙ্গে সমানুপাতিক ধরবো। এটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্র বলছে যে সময় সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার আবিষ্ট তড়িৎচালক বলের সঙ্গে সমানুপাতিক। এক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে ই, d∅ চৌম্বক প্রবাহের পরিবর্তন, আর ডিটা হচ্ছে সময়। তাহলে এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি, E = k d∅/dt। যদি এক্ষেত্রে d∅ = 1 হয়, মানে চৌম্বক প্রবাহের পরিবর্তনটা যদি একক হয়, সেটা যদি একক সময় হয়, একক সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন যদি একক হয় আর সেখানে তড়িৎচালক বল যদি একক পরিমাণে সৃষ্টি হয়, তখন এই কনস্ট্যান্ট কেটাকেও আমরা কি ধরবো, একক। একক সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন যদি একক হয়, সেই সময়ে তড়িৎচালক বল যদি একক হয় সৃষ্টি, তখন তার যে কনস্ট্যান্টটা, ধ্রুবকটা, সেই ধ্রুবকটাকে কে সমান আমরা কি ধরবো, 1 ধরবো। তাহলে তখন এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, E = d∅/dt। E = d∅/dt, এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা। E = d∅/dt, এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা। এটা ফ্যারাডের দ্বিতীয় সূত্রের রাশিমালা। এই দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি, তড়িৎচুম্বকীয় আবেশের ফলে যে আবিষ্ট তড়িৎচালক বল, মানে তড়িৎচালক বল যে আবিষ্ট হয় বা সৃষ্টি হয়, তার মান জানতে পারি। এখান থেকে তড়িৎচালক বলের মান জানা যায় কিভাবে না, এখানে এ থেকে বি তে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, কেন না দণ্ড এই কুণ্ডলীটাকে আমরা এখান থেকে এই জায়গায় নিয়ে আসছি বা এখান থেকে এখানে নিয়ে আসছি, এর পরিবর্তন করছি। এর পরিবর্তনটা যদি ধীরে ধীরে করা হয়, এই পরিবর্তনটা ধীরে ধীরে করার অর্থ হচ্ছে সময়টা এখানে কম লাগবে। তাহলে সময় যদি কম লাগে, ধীরে ধীরে করলে সময় বেশি লাগবে, এটা বলতে কম লাগবে। হ্যাঁ, ধীরে ধীরে পরিবর্তন করলে সময় এখানে বেশি লাগবে। তাহলে সময় বেশি লাগলে তড়িৎচালক বল এখানে কম পরিমাণে ক্রিয়েট করবে, কম পরিমাণে সৃষ্টি হবে। কিন্তু এই পরিবর্তনটা যদি দ্রুত হয়, তাহলে সময় কম লাগবে। তাহলে সময় কম লাগলে তড়িৎচালক বল বেশি উৎপন্ন হবে, কারণ এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি, তড়িৎচুম্বকীয় আবেশের ফলে যে তড়িৎচালক বল আবিষ্ট হয়, সেই তড়িৎচালক বলের মান নির্ণয় করতে পারি আমরা।
দুটো জিনিস বোঝা গেল। 3 নম্বর, আবেশের তৃতীয় সূত্র। আবেশের তৃতীয় সূত্র হচ্ছে লেঞ্জের সূত্র। তড়িৎচুম্বকীয় আবেশের তৃতীয় সূত্র, যেটাকে বলছি আমরা লেঞ্জ এর সূত্র। লেঞ্জ এর সূত্র। এই লেঞ্জের সূত্র থেকে আমরা তড়িৎচালক বলের অভিমুখ জানতে পারি। লেঞ্জের সূত্র থেকে আমরা তড়িৎচালক বলের অভিমুখ জানতে পারি। প্রথম সূত্র থেকে তড়িৎচুম্বকীয় আবেশের কারণ জেনেছি, দ্বিতীয় সূত্র থেকে তড়িৎচালক বলের মান জেনেছি, আর তৃতীয় সূত্র থেকে বা লেঞ্জের সূত্র থেকে তড়িৎচালক বলের অভিমুখ জানব। দেখো, একটা দণ্ডচুম্বক, এখানে এন মেরু, এখানে এস মেরু। যখন এই দণ্ডচুম্বকটা একটা কুণ্ডলীর দিকে গতিশীল, ধরো দণ্ডচুম্বকটাই গতিশীল কুণ্ডলীর দিকে, এটা বৃত্তাকার কুণ্ডলী, তাহলে কি করবে না, এখানে আমরা জানি এখানে প্রবাহটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তোমরা মনে রাখবে যে একটা দণ্ডচুম্বকের এন মেরু যেদিকে থাকে তার সামনের তলে কুণ্ডলীতে একটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টি হয়। এখানে এস মেরু থাকলে এখানে ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টি হবে। এটা আমরা নির্ণয় করব কিভাবে না, এখানে যদি আমরা এই পরিবাহী তারে মানে বৃত্তাকার কুণ্ডলীতে যদি আমরা একটা গ্যালভানোমিটার বসাই, সেই গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখে হাঁটার বিক্ষেপ দেখে বলতে পারবো প্রবাহটা কোন দিকে হচ্ছে। সেখান থেকে আপাতত তোমরা মনে রাখবে যে এখানে দণ্ডচুম্বকের এন মেরুর জন্য এই কুণ্ডলীতে একটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টি হবে। এখানে এস মেরু থাকলে এখানে ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টি হবে। দেখো, আমরা জানি কোনো পরিবাহী তারে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তো তাহলে এখানেও তো বৃত্তাকার কুণ্ডলী একটা পরিবাহী তার, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এখানে যদি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় মানে চৌম্বক ধর্ম থাকবে তার, তাহলে সেখানে একটা উত্তর মেরু আর দক্ষিণ মেরু থাকবে। তাহলে এখানে একটা উত্তর মেরু সৃষ্টি হবে, এখানে একটা দক্ষিণ মেরু সৃষ্টি হবে। এখানে বৃত্তাকার কুণ্ডলী, ধরো এই যে বৃত্তাকার কুণ্ডলী আমি হাতটাকে দেখাচ্ছি, এটা একটা তল, তার অপোজিট সাইডে এটা একটা তল। তাহলে আমরা যদি একটা জায়গা থেকে লক্ষ্য করি, এইদিকে যেটা ক্লকওয়াইজ মনে হবে তাকে ঘোরালে অপর সাইড থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মনে হবে পরিবাহীতে প্রবাহ। তাহলে একদিকে উত্তর মেরু সৃষ্টি হবে আর একদিকে দক্ষিণ মেরু সৃষ্টি হবে। যেদিক থেকে দেখলে আমাদের মনে হবে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টি হচ্ছে, সেখান থেকে প্রবাহটা সেই প্রান্তে মানে সেই তলে চৌম্বক ক্ষেত্র উত্তর মেরু হবে। আর যেদিক থেকে দেখলে আমাদের মনে হবে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ হচ্ছে, সেদিকে দক্ষিণ মেরু সৃষ্টি হবে। এটা মনে রাখার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, যে আমরা এন লিখি। আমরা এন কিভাবে লিখি, এরকম করে এন লিখি, এই বাহুটাকে উপরের দিকে এরকম করে আমরা মনে দিই অনেক সময়। তো এটাকে এইভাবেই আমরা ঘুরতে থাকবো, এরকম ভাবে ঘোরাচ্ছি। তাহলে যেদিকে ঘোরাচ্ছিলাম সেই দিকে তীর চিহ্ন দিলাম। আমরা এস লিখি, এসটাকে এইভাবে লেখা শুরু করি, এরকম করে এস লিখি, এসটাকে যেভাবে ঘোরাচ্ছি সেইভাবে আবার ঘুরে দিলাম। তাহলে এখানে যেদিকে ঘোরাচ্ছিলাম তার ঘূর্ণনের অভিমুখ বরাবর তীর চিহ্ন দিলাম। তাহলে এখান থেকে দেখো এখানে ঘূর্ণনটা কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এখানে ঘূর্ণনটা কি হচ্ছে, ক্লকওয়াইজ। এখানে ঘূর্ণনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে ঘূর্ণনটা হচ্ছে ক্লকওয়াইজ। ওকে, তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন, যেদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হবে সেখানে এন মেরু সৃষ্টি হবে, যেখানে ক্লকওয়াইজ ঘূর্ণন হবে সেখানে এস মেরু সৃষ্টি হবে। যেখানে ক্লকওয়াইজ ঘূর্ণন হবে সেখানে এস মেরু সৃষ্টি হবে, যেখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হবে সেখানে এন মেরু সৃষ্টি হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে যে দণ্ডচুম্বক আছে, এখানে বৃত্তাকার কুণ্ডলী আছে, এই দণ্ডচুম্বকের এন মেরুর জন্য এই যে কুণ্ডলী আছে, কুণ্ডলীর সামনের তলে কি হবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টি হচ্ছে মানে এখানে এই তলে কি সৃষ্টি হবে, একটা এন মেরু সৃষ্টি হবে। মানে এই যে বৃত্তাকার তলটা, তাকে যদি আমি আমার হাত ভাবো, মানে এরকম হাত দেখায়, তাহলে হাতের এই তলে কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টি হচ্ছে। তাহলে এই তলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টি হয়, তাহলে এখানে এন মেরু আছে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ, এখানে কি মেরু সৃষ্টি হবে, এখানে একটা এন মেরু সৃষ্টি হবে। তাহলে এখানে একটা এন মেরু সৃষ্টি হচ্ছে, এখানে একটা এন মেরু সৃষ্টি হচ্ছে। তাহলে এই এন মেরু আর এখানে এন মেরু, এই দুটো এন মেরু পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এই দুটো এন মেরু পরস্পরকে বিকর্ষণ করছে। ঠিক আছে, আমি কিন্তু এখনো পর্যন্ত তোমাদের মানে লেঞ্জের সূত্রে ব্যাখ্যা করিনি, আমি জিনিসটা সাধারণভাবে বললাম। এবার লেঞ্জের সূত্র কি বলছে, এখানে বিকর্ষণ করবে মানে দুটো বিকর্ষণ করবে, বুঝে গেলে তো? লেঞ্জের সূত্র কি বলছে, লেঞ্জের সূত্র বলছে যে একটা দণ্ডচুম্বক আর যখন একটা এই বৃত্তাকার কুণ্ডলী
এরা যখন পরস্পরের এদের মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে তখন এই কুণ্ডলীতে একটা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। হয়তো এখানে যে তড়িৎ প্রবাহটা আবিষ্ট হয় তার একটা নির্দিষ্ট অভিমুখ আছে। সেই অভিমুখটা কি না, এখানে এন মেরুর জন্য এর অভিমুখটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এস মেরু থাকলে এখানে ক্লকওয়াইজ হতো। কিন্তু এখানে যে অভিমুখে প্রবাহটা হচ্ছে ওই প্রবাহটা মানে ওই অভিমুখটা, যে অভিমুখে তড়িৎ প্রবাহ হচ্ছে ওই অভিমুখটা ওই বর্তনীতে, বর্তনী মানে এইটা, এই বর্তনীতে প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়। প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়। প্রবাহ সৃষ্টির কারণ কি? এখানে যে প্রবাহটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ হচ্ছে, এই অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টির কারণ কি? কারণ কি তোমার? তাহলে এখানে প্রবাহ সৃষ্টির কারণ হচ্ছে দণ্ডচুম্বক আর এখানে যে বৃত্তাকার কুণ্ডলী আছে এদের মধ্যে আপেক্ষিক গতির কারণে এই পরিবাহীতে একটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রবাহটা সৃষ্টি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার জন্যই কিন্তু এখানে বিকর্ষণ বল ক্রিয়া করছে, তাই না? তাহলে সূত্র বলছে যে এখানে যে অভিমুখে প্রবাহটা হয় ওই প্রবাহটা বর্তনীতে প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়। মানে এই বর্তনীতে যে প্রবাহটা হচ্ছে সেই প্রবাহটা তার নিজের সৃষ্টির কারণকে বাধা দিচ্ছে এই অভিমুখটার জন্য। তাহলে এই প্রবাহ সৃষ্টির কারণ হচ্ছে এই দণ্ডচুম্বক আর বৃত্তাকার কুণ্ডলী এদের মধ্যে আপেক্ষিক গতি। তার প্রবাহ সৃষ্টির কারণ হচ্ছে দণ্ডচুম্বক আর কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি। এই আপেক্ষিক গতিটাকে বাধা দিচ্ছে কে? এই অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ। আবার এই অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ কেন সৃষ্টি হচ্ছে না, এদের মধ্যে আপেক্ষিক গতির ফলে। তাহলে আপেক্ষিক গতির ফলে সৃষ্টি হচ্ছে, ঘুরে ফিরে সেই আপেক্ষিক গতিকেই বাধা দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে লেঞ্জের সূত্র। কি বললাম, বুঝে গেছে? লেঞ্জের সূত্রটাকে এমনি বলছি যে কোনো দণ্ডচুম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলে কুণ্ডলীতে এমন অভিমুখে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় যে ওই অভিমুখটা তার নিজের প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয় বা তার বর্তনীতে প্রবাহ সৃষ্টির কারণকে অর্থাৎ আপেক্ষিক গতিকে বাধা দেয়। এটা হচ্ছে লেঞ্জের সূত্র। আমাদের এখান থেকে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন করতে হয়, একটা শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র, আর একটা হচ্ছে লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র। একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র করব। শক্তি সংরক্ষণ সূত্র মূল যে জিনিসটার উপরে ভিত্তি করে গঠিত হয় সেটা হলো শক্তিকে আমরা এক রূপ থেকে এক বা একাধিক রূপে রূপান্তর করতে পারি। এটা শক্তির নিত্যতা সূত্র। বাকি এর যে ধ্বংস করা যায় না, অবিনশ্বর, মুক্তসু, এগুলো বলা দরকার নেই। তাহলে শক্তিকে এক রূপ থেকে এক বা একাধিক রূপে রূপান্তর করতে পারি, এটা শক্তির সংরক্ষণ নীতি। আমরা ফার্স্ট এখানে ব্যাখ্যাটা করব শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র। দেখো এখানে দণ্ডচুম্বক কুণ্ডলীর আপেক্ষিক গতির ফলে এখানে একটা প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে মানে এখানে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে যে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে এই তড়িৎ শক্তি কোনো না কোনো শক্তি রূপান্তরের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, নাকি না এমনি বলতে সৃষ্টি হবে? কোনো না কোনো শক্তি রূপান্তরের মধ্য দিয়ে সৃষ্টি হচ্ছে। আমরা বলতে পারি এদের মধ্যে আপেক্ষিক গতি আছে তার ফলে সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা যান্ত্রিক শক্তিও বলতে পারি, কিন্তু যান্ত্রিক শক্তি নাও বলতে পারি, ওটা ব্যাখ্যা ছেড়েই দিলাম। কোনো না কোনো শক্তি রূপান্তরের মাধ্যমে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, আর তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে মানে এখানে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে। যেহেতু এখানে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে তাহলে আমরা বলবো কি না এটা শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে। তাহলে শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী এখানে যে অভিমুখে তড়িৎ শক্তিটা সৃষ্টি হচ্ছে বা যে অভিমুখে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে সেটা এই দণ্ডচুম্বকের এর মেরুর সামনের তলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ। শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী যে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহটা হচ্ছে, যে প্রবাহটা হচ্ছে সেটা দণ্ডচুম্বকের এন মেরুর সামনের তলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ। তার ফলে এন মেরুর সামনের তলে কুণ্ডলীতে একটা এন মেরু সৃষ্টি হয়, যে এন মেরু দণ্ডচুম্বকের এন মেরুকে বিকর্ষণ করে, মানে এদের আপেক্ষিক গতি বাধা পায়। তার মানটা কি সূত্র? লেঞ্জের সূত্র। অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রকে আমরা ব্যাখ্যা করতে পারলাম। বিপরীত ক্রমে আমরা বলতে পারি লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি ব্যাখ্যা করব। লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ নীতি। তাহলে লেঞ্জের সূত্র অনুযায়ী দণ্ডচুম্বক আর কুণ্ডলীর আপেক্ষিক গতির ফলে দণ্ডচুম্বকের সামনের তলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ হচ্ছে, তার ফলে এন মেরুর সামনের তলে একটা এন মেরু সৃষ্টি হয়। ওই এন মেরু দণ্ডচুম্বকের এন মেরুর গতিকে বাধা দিচ্ছে,
অর্থাৎ আপেক্ষিক গতি বাধা দিচ্ছে, তাহলে এটা হচ্ছে লেঞ্জের সূত্র। ঠিক তো? এখন এই আপেক্ষিক গতি যদি বাধা হয় তাহলে কি হবে? তাহলে এখানে আপেক্ষিক গতি যদি আর না ঘটে, আপেক্ষিক গতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই কুণ্ডলীতে আর তড়িৎ প্রবাহ হবে? তড়িৎ প্রবাহ হবে না। তাহলে তড়িৎ প্রবাহ না হলে এখানে অ্যান্টিক্লকওয়াইজ প্রবাহেরও প্রশ্ন থাকবে না, এখানে এন মেরু সৃষ্টিরও কোনো প্রশ্ন থাকবে না। আর এন মেরু যদি সৃষ্টি না হয়, এখানে এন মেরুকে বাধাও দেবে না, বিকর্ষণও করবে না, তার মানে লেঞ্জের সূত্রও থাকবে না। তাহলে সবকিছুকে আমাদের মেনটেন্স করতে হলে, সবকিছুকে ঘটনাকে চালিয়ে রাখতে হলে এদের মধ্যে আপেক্ষিক গতিটাকে কন্টিনিউ করা প্রয়োজন। দণ্ডচুম্বক আর কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতিকে কন্টিনিউ করতে হবে, চালিয়ে যেতে হবে। তাহলে এই দণ্ডচুম্বক আর কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতিকে কন্টিনিউ করতে গেলে এখানে যে বাধা আছে, যে বিকর্ষণটা আছে, সেই বিকর্ষণের বিরুদ্ধে, সেই বাধার বিরুদ্ধে আমাদের কি করতে হবে? এদের আপেক্ষিক গতিকে বজায় রাখতে হবে। বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাদের কার্য করতে হবে, বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করে এদের মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখতে হবে। তবে এখানে তড়িৎ প্রবাহ হবে, সেখানে লেঞ্জের সূত্র বজায় থাকবে, তড়িৎ শক্তি সৃষ্টি হবে। আমরা জানি বলের বিরুদ্ধে কার্য হচ্ছে ধনাত্মক কার্য, আর আমরা জানি কার্য কোনো বস্তুতে শক্তি হিসাবে সঞ্চিত হয়। তাহলে এখানে এই যে ধনাত্মক কার্য হবে, ওই কার্যটাই ওই বস্তুতে শক্তি হিসাবে সঞ্চিত হবে, অর্থাৎ শক্তির নিত্যতা সূত্রও মেনে চলবে, শক্তি সংরক্ষণ নীতিও মেনে চলবে। বুঝতে পারবে কি বলুন? তাহলে এটাই হচ্ছে লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ। এই দুটো ব্যাখ্যা তোমরা ভালো করে পড়বে, খুবই ইম্পর্টেন্ট। এই লেঞ্জের সূত্র থেকে আমি তোমাদের একটা জাস্ট থিওরি বলছি। একটা দণ্ডচুম্বককে উপর থেকে নিচে ফেলছি, এটা এন মেরু আছে, এটা এস মেরু আছে, এটা একটা ফাঁকা বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে পড়বে, আর একটা দণ্ডচুম্বক এটা সোজা নিচে পড়বে, এমনি নিচে পড়বে, এমনি ভূপৃষ্ঠে পড়বে। কোনটার ক্ষেত্রে ত্বরণ, মানে কোনটা আগে করবে? কোনটা আগে করবে? এটা আগে করবে। এটা আগে পড়বে কেন না? এটাও দণ্ডচুম্বক, এটা এন মেরু আর এটা এস মেরু। এ যখন পড়বে নিজে পড়বে জি ত্বরণ নিয়ে, এটা জি ত্বরণ নিয়ে নামবে। কিন্তু এ যখন পড়বে, এর সামনের তলে একটা এন মেরু সৃষ্টি হবে কুণ্ডলীর তলে, তাহলে এটা বাধা পাবে, বিকর্ষণ ক্রিয়া করবে, তাই পরে নামবে। এক্ষেত্রে জি কি হবে? কমে যাবে, এক্ষেত্রে জি হ্রাস পাবে, এর নামতে দেরি হবে। এটা শর্ট কোশ্চেন পড়ে তোমাদের, তার জন্য আমি এটা বলে দেবো। বুঝে গেল কি বলুন?